স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু ডাক্তার নেই, না 1 মাস 2 মাস 1 বছরের ব্যাপার না, 6 বছর ধরে ডাক্তার নেই। তাহলে চালাচ্ছেন কারা? কেন? নার্স চালাচ্ছে, তিনিই চালাচ্ছেন। বাঁকুড়ার শিমলাপালের এই যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার প্রায় 40টি গ্রামের মানুষ। বাঁকুড়ার শিমলাপাল, এখানকার মন্ডল গ্রাম পঞ্চায়েতের অররা নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। একটা সময় এখানে রোগী দেখতেন একজন চিকিৎসক, ছিলেন একজন করে নার্স ও গ্রুপ ডি কর্মী। তখন মন্ডল গ্রাম পঞ্চায়েত এবং পাশের জেলা পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রায় 40টি গ্রামের বড় ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্র। সেটাই এখন ধুঁকছে। বছর 6 আগে স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসক বদলি হয়ে চলে যান। নার্স এবং গ্রুপ ডি কর্মীও অন্য হাসপাতালে বদলি হন। 1 বছর পর এই সিদ্ধান্ত বদল করা হয়। অন্য হাসপাতাল থেকে অররা নিউ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন নার্স এবং গ্রুপ ডি কর্মী পাঠানো হয়, কিন্তু অভিযোগ তাদের নিয়মিত দেখা মেলে না। তখন বাধ্য হয়ে যেতে হয় 16 কিলোমিটার দূরে শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। একটা মানুষ যদি প্রেসার চেক করাতে আসে, সেই সুযোগটাও পাওয়া যায় না। আর এখানে কোনো ডাক্তার নেই, ফার্মাসিস্টে ওষুধ দেয়, আর মানে কোনো পরিষেবাই চালু নেই। ডাক্তারের ক্রাইসিস এবং অন্যান্য জিটিএ থেকে শুরু করে জেএনএম কেউ নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবারে স্টাফ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে পরিষেবা আরো উন্নত হবে এই আশা রাখি। ওরা সেখানে একজন নার্স এবং একজন গ্রুপ ডি কর্মী দিয়ে চালানো হয়। তারা কিন্তু আবার লক্ষ্মীসাগর থেকে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা যেটা 24 ঘন্টা খুলে রাখার দরকার, সেখানে কিন্তু আমাদের প্রত্যন্ত যে গ্রামীণ এলাকার মানুষ তাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়া। আমরা এইটার পরিবর্তন চাইছি। 5 জন ডাক্তারের মধ্যে 3 জনই এমডি পড়তে গেছেন। আমরা নতুন ভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএইচ কে অ্যাপ্লাইও করেছি। সরকারের নজরে আছে। আমি বিধানসভাতেও বিষয়ে চন্দ্রবাদীর সাথেও কথা বলেছি। এবং ডাক্তারের তৎপরতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা জটিলতা আছে। অনেক সরকারি ডাক্তারই গ্রামে গিয়ে কাজ করতে চান না। এর জন্য সম্প্রতি 26 জন ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু এরপরেও ছবিটা বদলাচ্ছে কই? ফলে অনেক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেই ডাক্তারের দেখা মেলে না। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। করলা নদীকে বলা হয় জলপাইগুড়ির লাইফলাইন, কিন্তু সেই করলা নদী দূষণে পর্যুদস্ত। তো এই দূষণ কিভাবে ঠেকানো যায়? নর্দমার জল যদি পরিশ্রুত করে ফেলা যায় তাহলে দূষণ এড়ানো সম্ভব। তো সেজন্য একটি প্ল্যান্ট তৈরি করতে হবে, আর প্ল্যান্ট তৈরি করতে খরচ পড়ছে 50 কোটি টাকা। খুব দ্রুত এই প্রকল্প রূপায়িত হবে। অনেকেই বলেন কলকল শব্দে নদীর জল বয়ে যেত, এর জন্যই এই নদীর নাম হয়ে ওঠে করলা। জলপাইগুড়ি শহরের লাইফলাইন, কিন্তু করলায় এখন দূষণের বিষ। রাজ্যে দূষিত নদীর তালিকায় 13 নম্বরে আছে করলা। এই করলাকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ, নর্দমার জল পরিশ্রুত করে নদীতে ফেলার সিদ্ধান্ত। বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস। আমাদের যে 48টি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে এসটিপিতে পৌঁছানো, এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যেতে পারে। জলপাইগুড়ির 25টি ওয়ার্ডে নর্দমার জল মিশিয়ে করলায় ঠিক হয়েছে নর্দমার জল পরিশ্রুত করে করলায় ফেলা হবে। এই সিদ্ধান্ত হয়েছে পুর নগরোন্নয়ন দপ্তর এবং পুরসভার বৈঠকে। সেখানে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরাও। সিদ্ধান্ত হয়েছে নর্দমার জল পরিশোধনের জন্য তৈরি হবে ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পের খরচ ধরা হয়েছে 50 কোটি টাকা। তবে এটা যেহেতু করলার একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এনজিটির গাইডলাইনও আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা রাখছি। আমরা চাই নদীটা ভালো থাকুক, পরিষ্কার থাকুক, এটাই আমরা চাই। কিন্তু মিউনিসিপ্যালিটির কথা পড়বে, তারা করে যাচ্ছে, কিন্তু
পাবলিক তো সেটা শুনছে না। আজকে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে, আমরা সরকারকে তার সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যে করলাকে যেভাবে পরিশোধিত করা দরকার সেটা যেন করা হয়, এই দিকটা একটু দেখতে বলবো, সরকারকে অনুরোধ করবো। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মাত্র 34 ঘন্টার হাঁটা পথ, যে পথে হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া যায়। যে সময় ডাকহরকার আবার রানার ছিল, তারা তো দৌড়ে যেতেন, তাহলে ধরে নিন 30 ঘন্টায় পৌঁছে গেলেন, কিন্তু মানি অর্ডার 5 বছরেও পৌঁছয় না। আমরা যখন নভেম্বরে এই খবর দেখাই, তার পাশাপাশি আমরা যোগাযোগ করি যোগাযোগ ভবনের সঙ্গে, আর তারপর তৎপরতা শুরু হয়। অবশেষে বীরভূম থেকে পুরুলিয়ায় ওইটুকু রাস্তা পার হয়ে মানি অর্ডার পৌঁছলো 2000 টাকা 5 বছর পর। বীরভূমের রাজনগর থেকে পুরুলিয়ায় ডক্টরডাঙ্গা, দূরত্ব 150 কিলোমিটার, হেঁটে গেলে সময় লাগে 34 ঘন্টা। অভিযোগ, 5 বছরেও এই দূরত্ব পেরিয়ে পৌঁছয়নি মানি অর্ডার। 2 জেলার পোস্ট অফিসে ঘুরেও হয়নি সুরাহা। শেষমেশ নিউজ 18 বাংলার খবরের জেরে পৌঁছলো টাকা, 2000-এর মানি অর্ডার। আমি রাজনগর পোস্ট অফিস থেকে আমার স্ত্রীকে পুরুলিয়ায় টাকা পাঠিয়েছিলাম 2000 টাকা, 5/7/19। সে টাকাটা দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে। আমি তার মধ্যে অনেকদিন যাই, অনেকবার যাই পোস্ট অফিসে, তো কোনো সুরাহা হয়নি। পরে আমি নিউজ 18 বাংলাকে জানাই, সেখানে ব্যাপকভাবে প্রচার হয়। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। বীরভূমের রাজনগরের বাসিন্দা আফরোজ হোসেন ওষুধের দোকানে কাজ করেন। তার স্ত্রী সাবিয়া খানম থাকেন পুরুলিয়ায় বাবার কাছে। আফরোজের দাবি, 2019 সালের জুলাইতে পুরুলিয়ায় স্ত্রীকে 2000 টাকা মানি অর্ডার করেন। টাকা না পৌঁছানোয় ডাকঘরে অভিযোগ জানান, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে দাবি। এই 5 বছরে অনেকবার পুরুলিয়ায় শ্বশুরবাড়িতে গিয়েছেন আফরোজ, কিন্তু মানি অর্ডার পৌঁছয়নি। রানার হেঁটে গেলেও 34 ঘন্টায় টাকা পৌঁছে দিতেন। প্রশ্ন ওঠে, আধুনিক যুগে পোস্ট অফিস তা পারল না কেন? 15 নভেম্বর এই খবর সম্প্রচারিত হয় নিউজ 18 বাংলায়। তারপরেই তৎপর হয় যোগাযোগ ভবন। শেষ পর্যন্ত যোগাযোগ ভবনের কড়া নির্দেশে মিলল টাকা। 5 বছর পর মিলল 2000-এর মানি অর্ডার। 5 বছর পর আজকে 2000 টাকা পাওয়া গেল। নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের মাধ্যমে যখন আমরা রিপোর্ট করেছিলাম, তো ওনাদের মাধ্যমেই টাকাটা পাওয়া গেছে। সবকিছু ওনাদের মাধ্যমেই হলো। নিউজ 18 বাংলা। ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ড সীমান্তে নাকি ঘুরে বেড়াচ্ছে ওড়িশার বাঘ। বেলপাহাড়ি রেঞ্জে গিধনিতে, জামবনিতে সীমানা লাগোয়া এলাকায় কড়া নজরদারি চলছে। বিকেল 5টার পর জঙ্গল লাগোয়া পর্যটন কেন্দ্রে আর কোনো রকম অনুমতি মিলছে না। জঙ্গলে তাঁবু খাটানোয় নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকদের জন্য একাধিক নির্দেশিকা বন দপ্তরের। টুরিস্ট জন্য কোনো ভয় দরকার নেই, কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে। এটা টাইগার রিলেটেড নেই, কিন্তু ক্যাম্পিং, পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না। আর একটু 1 মাস পরে ফায়ার সিজন চলে আসবে, তো ইনফ্লেমেবল অবজেক্টস, লাইটিং অফ ফায়ার, এসব জন্য একটু লিগেল অ্যাকশন নেওয়া হবে। আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল, তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। যারা জঙ্গল খণ্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনের, বাঘ হোক, হাতি হোক, হাইনা হোক, তারা আতঙ্ক নিয়েই বাস করে। যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই, সতর্ক করা তো উচিত। এটা তো গভর্নমেন্টের কাজ বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, যাতে সতর্ক করে যাতে বাঘটাকে রক্ষা করা যায় এবং গ্রামবাসীরা যাতে কোনোভাবে বেশি আতঙ্কিত হয়ে না পড়ে, তারা যেমন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সেদিকে তো ফরেস্টকে লক্ষ্য নজর করতেই হবে। অনেক মানুষই আমাদের বলেছে যে বাঘ বেরিয়েছে এবং সেটা এখন কাকড়াঝোড়ের দিকে আছে, এখনো বাঘটাকে ধরা হয়নি। যতক্ষণ না বাঘটা ধরা পড়ছে না ততক্ষণ তো একটা ভয়ের কারণ থাকেই। কিন্তু আমরা যেভাবে ফ্রিলি ঘুরছিলাম সেইখান থেকে একটু প্রবলেম হয়ে গেল। যেহেতু এই বাঘ দেখা গেছে, তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে একটা পড়ে, মানে একটা মনে একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখবো, তো সেটা একটা আনন্দ, তার মধ্যে একটা ভয়। সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলা জায়গায় হয়।
আমাদের সমস্ত অফিসাররা আছেন, আমাদের যারা কর্মীরা আছেন, তারা সবাই আছেন এখানে। এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর যে ঝাড়খণ্ডেই আছে, এখনো পর্যন্ত বাঘটা আমাদের বেঙ্গলের দিকে আসেনি। গতকাল রাতটাও সারা রাত জেগেছে আমার ফরেস্টের যত লোকজন আছে সবাই, এবং আমরা মানে আমাদের তরফ থেকে 100% কাজ করার চেষ্টা করছি।